খুবই ভয়াবহ ঘটনা। এর মধ্যে আপনারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন। আমি আসলে নাইম হাসানের পুরো ইন্টারভিউটা দেখছিলাম। আপনারা অনেকে যদি খেয়াল করেন, সেই ইন্টারভিউতে তিনি অনেক কথা বলেছেন, পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। কিন্তু তার ইন্টারভিউর একেবারে শেষের দুইটা লাইন বলার জন্যই আমি ভিডিওটা বলতে চেয়েছিলাম। মানে এই ভিডিওটা করতে চেয়েছিলাম আমি আসলে মূলত ওই কথাগুলো বলার জন্য। তা দেখি নাইম হাসান আগেই আমার হয়ে কথাগুলো বলে দিয়েছেন, যেটা বলা খুবই খুবই দরকার। সেটা হচ্ছে কি, তিনি নাইম হাসান বলে আজকে তিনি এই ঘটনা নিয়ে এত আলোচনা হচ্ছে। তিনি ধরেন বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। কিন্তু এটা যদি একটা সাধারণ কেউ হতো, একটা সাধারণ নাইম হাসান, যিনি একজন ছাপোষা কেরানি বা একজন চাকুরিজীবী, একজন স্টুডেন্ট, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক, তিনি যখন এরকম ঘটনার মুখোমুখি হন, তিনি যখন কোনো ভিআইপি নন, তাকে কি ভয়াবহ ট্রমা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এবং আমি তো আমার আশপাশে তাকালে, আমার পরিচিত সার্কেলে তাকালে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে হয়রানির শিকার হননি এরকম আমি খুঁজে পাই না। আমার নিজের পার্সোনাল খুবই ভয়াবহ একটা অভিজ্ঞতা আছে। এটা আমি কখনো কোনো দিন কাউকে বলিনি, কিন্তু আজকে আমি নাইম হাসানের এই ইন্টারভিউ দেখার পর, এই ঘটনা দেখার পর মনে হয়েছে আমার একটু হলেও শেয়ার করা উচিত। বাট আমি শুরুতে একটা জিনিস পরিষ্কার করে নিই, আমার ফ্রেন্ড সার্কেলে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই পুলিশে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কাজ করছেন। অবভিয়াসলি এই ভিডিওটা একেবারে ইউনিভার্সাল নয়, সবার জন্য না, কিন্তু আমার মনে হয় বেশিরভাগের জন্যই। কারণ যেটা আমি বললাম, যে এই অভিজ্ঞতাগুলো হয়তো অনেকেরই খুব কাছাকাছি অভিজ্ঞতা হয়েছে। মানুষ কেন কোনো কিছু নিয়ে থানায় যেতে চায় না, মানুষ কেন পুলিশ দেখলে এড়িয়ে যেতে চায়, মানুষ কেন অন্যান্য দেশের মতো পুলিশের সঙ্গে, আমাদের বলে না খালি পুলিশ জনগণের বন্ধু, সেটা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ কেন। আচ্ছা, আমি নাইম হাসানের ঘটনাটা এক্সপ্লেইন করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নাইম হাসানের সঙ্গে যেটা হয়েছে আমি একটু র্যাপ আপ করি, যে তিনি আসলে খেলা ছিল, খেলা শেষ করে তিনি এয়ারপোর্টে ফ্লাইট ডিলে হয়, পরে তিনি বের হয়েছেন এবং তিনি, মানে যেটা সাধারণত আমাদের দেশে খুব কমন সিনারিও দেখবেন, যে এই কি হয়েছে দেখি পুলিশ আপনাকে চেক করবে, আপনার ব্যাগ চেক করবে, কোনো কিছু যদি নাও পায় আপনাকে শুরু থেকে এমনভাবে একটা এটা করা হয় যেন আপনি একজন আসামি। এবং এই যে আমরা আজকে মবের কথা বলি, আমার তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় মব করে থাকে পুলিশ বাহিনী। কিভাবে তারা দেখবেন যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায়শই অভিযান, এবং সেখানে দেখবেন একটা মবের মতো করে, হ্যাঁ, গোটা পাঁচেক মোবাইল জার্নালিস্ট, ফটো সাংবাদিক, ক্যামেরা নিয়ে তারা গিয়ে খুব একদম নায়কোচিত ভঙ্গিমায়, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় গডফাদারদের, সন্ত্রাসীদের তারা ধরে ফেলছে, টপ টেররদের, এই স্টাইলে যান। এবং সেগুলো খুব ভিডিও ভাইরাল হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, আমরা সেখানে নানান রকম কমেন্টস করছি, পজিটিভ নেগেটিভ, যেটা হওয়া আসলে উচিত না। ইনফ্যাক্ট আমাদের দেশে আরও একটা কালচার আছে, ধরুন কাউকে ধরে বিচারে আদালতে দেওয়ার আগেই পুলিশ তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে ফেলছে, যে যেই হচ্ছে আসামি, এই খুন করেছে, এইভাবে করেছে। কিন্তু এইটা কি আসলেই উনি বলতে পারে কি না আমাদের দেশে, যদিও আমি এই বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু আমার এগুলো চোখে লাগে, কারণ আমি পৃথিবীর আর কোথাও এই প্র্যাকটিসটা দেখি না, যেটা বাংলাদেশে দেখি। নাও কামিং ব্যাক টু টুডেজ ইভেন্ট, নাইম হাসানকে সঙ্গে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে। তাকে পুলিশ চিনতে পারেনি, খুব স্বাভাবিকভাবে মনে করেছে আচ্ছা নাইম হাসান এমনিতেও চেহারাটা সহজ ছিল, নিরীহ টাইপ, এবং তার মধ্যে ওরকম কোনো স্টারডমও নেই, ফলে তাকে ভেবেছে আজকে একটা মুরগি পাইছি, মুরগিটাকে বানানো যাক। সো তাকে নিয়ে এই তুই আসামি গাড়িতে তুলছে, স্বাভাবিকভাবে যেটা হয় ব্যাগ চেক করবে, তাকে সিএনজিতে তুলে নিয়ে যাচ্ছিল, আরেকজন পুলিশ এসে ধরছে, তার গলা চেপে ধরছে, নানানভাবে হেনস্থা করছে, শারীরিক মানসিক কথাবার্তা দিয়ে, সে বারবার পরিচয় দিচ্ছে। কিন্তু এই সময় তো আসলে নিশ্চিতভাবেই তারাও আসলে মরিয়াই থাকে হয়তোবা। ফলে তার সঙ্গে যারা ছিল তারা এসে বলার পরেও নাইম হাসানের সহজে নিস্তার পাননি। অনেক ঘটনার পরে, অনেক দূর জল গড়ানোর পরে তিনি এখান থেকে বের হতে পেরেছেন এবং এখানে কথা বলছেন। হয়তো তাদের শাস্তি হবে, এটা নিয়ে অনেক আলোচনা হবে, মন্ত্রী, বিসিবি সভাপতির মধ্যে কথা বলে সবাই কথা বলবেন। কিন্তু এগেন ওই প্রশ্নটা থেকে যাচ্ছে, এটা কি নাইম হাসান বলে এটা হচ্ছে, কিন্তু আরেকজন যদি নাইম হাসানের জায়গায় নাইম উদ্দিন হয়, তার সঙ্গে সেও যেন একই রকম জাস্টিস পায়। বাংলাদেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে ওই জায়গাটায় আসলে যাওয়াটা খুব খুব জরুরি। এবারে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করি, খুবই দুঃখের, কষ্টের, আসলে কি বলবো, ধরেন এটা খুব বেশি দিন আগেও না, 3-4 বছর আগে আমার বাবা ঢাকায় এসেছেন চিকিৎসার জন্য, চেক আপের জন্য, এবং তিনি একদিন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যান। আমি খুব সকালবেলা তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, যাওয়ার পথে একটা জায়গায় আমি, প্রতিদিন আমি ওই রাস্তা দিয়ে ধরুন গাড়িটা ইউটার্ন করি, সেই দিনও করতে গেছি, কিন্তু ওই দিন ধরেন ট্রাফিক পুলিশের নিয়ম করছে যে এদিক দিয়ে ইউটার্ন করা যাবে না। এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশে আপনি ঢাকা শহরে দেখবেন হরহামেশা প্রত্যেক দিনই কোনো না কোনো রাস্তায় এরকম ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করে দেখবেন একটা রাস্তা বন্ধ, হঠাৎ করে দেখবেন বলে ইউটার্ন বন্ধ, ঘুরে আসেন। এবং আমরা যারা প্রতিনিয়ত চলি, প্রথম দিন আমরা এটা স্বাভাবিকভাবে আটকে যাবো। তো আমিও সেদিন গাড়ি ঘোরানোর প্রায় শেষ, এই সময় পুলিশ এসে বলছে যে না, আপনি গাড়ি কেন এদিক দিয়ে ঘুরেছেন, আপনি চলে যান। দেন আমি তাকে প্রথমে খুব পোলাইটলি রিকোয়েস্ট করছি যে ভাই, আমার আসলে গাড়িটা তো ঘুরে ফেলছি, আমি আসলে জানতাম না, আমি কি যেতে পারি।
না যাবে না, ভালো কথা। আমি আমার বাবার কথা বলছিলাম, বাবা দেখেন পিছনে শুয়ে আছে, আমার বাবা লিটারেলি শুয়ে ছিল গাড়িতে অসুস্থ হয়ে। যাই না, সেটাও যাওয়া যাবে না। আশেপাশে তখন একইভাবে নাইম হাসানের মতো যেরকম লোকজন জমে গেছিল, আমার গাড়ির সামনে স্টিকার আছে সাংবাদিকের, সেসবে আমি নাই যাই, তিনি দেখেছেন, বাট স্টিল আশেপাশে মানুষজন এসে বলছে যে ভাই ও তো গাড়িটা ঘুরে ফেলছে আর বাবা অসুস্থ, আপনি যাইতে দেন। বাট সে তখন এটা খুব ইগোইস্টিক্যালি বোধহয় নিয়ে নিছে যে না, সে যাইতে দেবে না আমাকে। লিটারেলি আমি তার পা ধরা বাকি রাখছি, কিন্তু সে ওর মধ্যে আমার সঙ্গে যা যা আচরণ করলো, সে আমার গাড়িতে সন্ত্রাসীর মতো সে নিজে আমার গাড়ির বনেটের উপর ঠাস করে একটা হাত দিয়ে এরকম বাড়ি মেরে বললো, আমার গাড়ির এখনো ওই বনেটের ওই অংশটা বাঁকা হয়ে আছে তার ওইটার কারণে, বলে যে আপনাকে আমি দেখে নেবো, আপনাকে আমি মামলা দেবো, এই সেই। দেন ইন দ্য মিন ওয়াইল তখন আমি বাধ্য হয়ে আমার এক বন্ধুকে বা সিনিয়র কাউকে ফোন করিয়ে তার সঙ্গে কথা বলিয়ে আমি সরি টরি বলে যে ভাই আমারই ভুল বলে আমি চলে গেছি, হ্যাঁ আমারই ভুল। কিন্তু ওই যে আচরণটা আমি সবসময় এক্সপেক্ট করব, পুলিশ এসে আমাকে স্যার বলবে, আমাকে হাসি মুখে কথা বলবে, একটু সুন্দর করে কথা বলবে, এবং যে কোনো জিনিস বুঝিয়ে বলে, আমি তাকে দেখে ভয় পাবো না। সে আগে থেকে আমাকে একটা অ্যাজিউম করে নিবে না যে এটা একটা আসামি, আগে থেকে অন্যায়কারী হিসেবে আমাকে সে অ্যাজিউম করবে না, আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দেবে, এইটাই আমি শুধু চাই। আমি নাইম হাসানি হই, আমি ফয়সাল তিতুমিরি হই, আর আমি যেই হই, আমাকে যেন সেই সম্মানটুকু দেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে পার্টিকুলারলি মনে পড়ে যাচ্ছে আমাদের আরেক স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেনের কথা। কি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন আপনাদের অনেকেরই মনে আছে। তার ক্যারিয়ারে একরকমের পরে তার শেষ হয়ে যায়। এবং যেটা বললাম, আপনি খোঁজ নেন, এই ভিডিও দেখছেন, হয়তো আপনারও এরকম অভিজ্ঞতা থাকতে পারে, খুব ছোটোখাটো সামান্য কিছু না কিছু কোনো কারণ ছাড়া আপনি ধমক খেয়েছেন, মার খেয়েছেন, বকা খেয়েছেন, গালি খেয়েছেন, এবং সেটা আপনার জন্য যার কাজ, আপনাকে সিকিউরিটি দেওয়া যার কাজ, তার কাছ থেকেই। সো এই জিনিসটা আসলে বাংলাদেশে আমি জানি না কোনোদিন বন্ধ হবে কিনা। আমি নিজেও দেখেছি, আমি সাধারণত আমার সাংবাদিক পরিচয় দিয়ে কোনো সুবিধা নিতে একটু বাধে কিন্তু কিছু কিছু জায়গায় একদম লাস্ট মোমেন্টে যখন আর কিছু হয় না, তখন হয়তো আমি তখন বলতে বাধ্য হই যে ভাই আমি এরকম একটা কাজ করছি বা এই জায়গায় আছি, আমাকে কোনোভাবে এটা দেখা যায় কিনা। আদারওয়াইজ ধরুন যে ওই পরিচয়টুকু পেলে হয়তো বা তারা আপনাকে একটু কোঅপারেট করবে, আদারওয়াইজ ট্রিটমেন্টটা আপনার কাছে খুব ফ্রেন্ডলি মনে হবে না। এগেইন আমি এই ভিডিওর শেষে আবারও মনে করে দিচ্ছি, এটা সবসময় না, আমি নিজে অনেক সময় থানায় গিয়ে খুব ভালো অভিজ্ঞতা নিয়ে বের হয়েছে। আমি নিজে অনেক পুলিশের সঙ্গে খুব ভালো, কিন্তু কিছু কিছু, কিন্তু বেশিরভাগ সময়ই আসলে অভিজ্ঞতাটা খারাপই হয়েছে। এবং এইটার জন্য আমার মনে হয় একেবারে ওপর থেকে আমার মনে হয় এটা নিয়ে কাজ করা উচিত, ক্লাস করানো উচিত আমাদের পুলিশ ভাইদের, যে আসলে জনগণের সঙ্গে তাদের ব্যবহারটা, অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। এবং এই যেখানে সেখানে ক্যামেরার ব্যবহার, মোবাইলের ব্যবহার, যাচ্ছে তাইভাবে কাউকে মানে কোনো রকম তারা আইনার লোক হয়েও আইন বহির্ভূত, বিচার বহির্ভূতভাবে কাউকে একেবারে দোষী সাব্যস্ত করে দেওয়া, এইটাও মনে হয় যে বন্ধ হওয়া উচিত বাংলাদেশে। নাইমের জন্য আসলে এখন যেটা হয়েছে, আমার মনে হয় সবার আগে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত তার পাশে দাঁড়ানো, তাকে মেন্টালি সাপোর্ট দেয়া এই ট্রমাটা থেকে বের হওয়ার জন্য, এবং যারা যারা এটার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের, তাদের সুপিরিয়রদের সহ যথাযোগ্য শাস্তি নিশ্চিত করে। এবং আমি চাইবো যে যারা যারা এরকম ঘটনার শিকার হয়েছেন, তারা যেন এখন তারাও যেন পিক আপ করেন, কথা বলেন, তাদের নিজেদের ভিতরে শেয়ার করেন যাদের এরকম হয়েছে। সো ক্রিকেটের, আমি সবসময় ক্রিকেট নিয়ে বা খেলাধুলা নিয়ে কথা বলতে পছন্দ করি, স্পোর্টসে থাকতে চাই, কিন্তু স্পোর্টসের বাইরে আসলে আমাদের এই ঘটনাগুলো এমনভাবে ছুঁয়ে যায়, কিছু কিছু ঘটনা না শেয়ার করে পারি না। ভালো থাকবেন, এবং আমি একটু আসলে সিরিয়াসলি আপনাদের অভিজ্ঞতা জানতে চাই, এবং আমি খুব রিকোয়েস্ট করবো করজোরে, এই ভিডিওটা আবারও বলছি ঢালাওভাবে নয়, কিন্তু যেন একটু হলেও যেন আমাদের আসলে যেখানে যেখানে মনে হয় আমাদের ভুল, সেখানে যেন আমরা সবাই ঠিক হওয়ার চেষ্টা করি। বাই বাই, টাটা।